এবার সেই প্রতিবেদনটা যেটা আপনারা গত 2 মাসের বেশি সময় ধরে দেখে এসেছেন, কত ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে। মোটামুটি একটা ফাইনাল জিনিস আমরা এবার জানতে পেরেছি। কিন্তু তার চেয়েও বড় কথা, আজকে আরো একটা বড় খবর ঘটেছে, যেটার জন্য এই প্রতিবেদন করা, যে মোটামুটি ফাইনাল হয়ে গেছে যে এই রাজ্যে কোন রকম কোন রাষ্ট্রপতি শাসন হচ্ছে না। এই রাজ্যে পশ্চিমবঙ্গে সঠিক টাইমে ভোট হবে, সঠিক টাইমে রেজাল্ট হবে, সঠিক টাইমে নতুন সরকার গঠন হবে। এটা আজকে ফাইনাল হয়ে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার করে দিয়েছেন, যে ভোটারের তালিকায় পড়ে থাকুক না কেন, যে ভোটারের নামই পড়ে থাকুক না কেন, সেই ভোটারের জন্য এই রাজ্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন আটকাবে না। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে। ফলে যেটুকু এখন জানা যাচ্ছে, কবে ভোট হবে বা কবে ভোট ঘোষণা হবে সেটাও মোটামুটি আমরা প্রায় জেনে ফেলেছি। 14ই মার্চ আমাদের রাজ্যে প্রধানমন্ত্রীর নির্দিষ্ট কিছু কর্মসূচি আছে। 15ই মার্চ রবিবার, 16ই মার্চ সোমবার পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা হবে। দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার যে ফুল বেঞ্চ, 16ই মার্চ এই রাজ্যে ভোটের দিন ঘোষণা হবে। ম্যাক্সিমাম 16ই মার্চ, যদি অন্য কিছু পড়ে যায়, অফিসিয়াল ঘোষণা এখন হয়নি, খুব বেশি হলে সেটা 17ই মার্চ যেতে পারে ম্যাক্সিমাম। 16 বা 17-র মধ্যে এই রাজ্যে ভোটের দিন ঘোষণা হবে। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে 1 মাসের নোটিফিকেশন জারি হয়, সেক্ষেত্রে 17ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে যাবতীয় ভোটের সমস্ত বিষয়গুলো দেখা হবে। এখন অব্দি যেটা মনে করা হচ্ছে যে 2 দফাতে ভোট হবে, 3 দফায় ভোট করার আর কোনো জায়গা নেই। 1 দফাতে ভোট করতে চাইছেন না জ্ঞানেশ কুমার। মনে করা হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ 2 দফাতে ভোট হবে। সেক্ষেত্রে হয়তো 17ই এপ্রিল থেকে 25শে এপ্রিল বা 26শে এপ্রিল, 17ই এপ্রিল থেকে 26শে এপ্রিল, এই 10 দিনের মধ্যে 2 দফার ভোট হবে। 30শে এপ্রিল এই রাজ্যে ভোটের গণনা হবে। আমি গত 1 মাস ধরে এটাই বলে চলেছিলাম, এরকম ডেটেই মোটামুটি অ্যাপ্রক্স এই রাজ্যে ভোট হতে চলেছে। কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে গেল, রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে না, ভোট সঠিক সময়ই হবে। 16 বা 17ই মার্চ, 16ই মার্চ ভোটের দিন ঘোষণা হবে। 17ই এপ্রিল থেকে 26শে এপ্রিল, এই 10 দিনের মধ্যে এই রাজ্যে 2 দফায় ভোট হওয়ার সম্ভাবনা। 30শে এপ্রিল ভোটের দিন ঘোষণা হবে। মে মাসে নতুন সরকার আসছে। এবং সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি বেঞ্চ সূর্যকান্ত পরিষ্কার বলে দিয়েছেন, 60 লক্ষ নথি চেকের জন্য ভোট ঘোষণা পেছোতে হবে না। আপনারা ভোটের ঘোষণা করে দিন, 16ই মার্চ সোমবার ভোট ঘোষণা হয়ে যাবে, ম্যাক্সিমাম 17ই মার্চ। ফলে বোঝাই যাচ্ছে। আর কত নাম বাদ গেল, এটা তো সবচেয়ে বড় খবর। অন্যান্য খবরে যাওয়ার আগে আর একটা বড় খবর আছে সুব্রত গুপ্তকে নিয়ে। সেই খবরে যাওয়ার আগে বলে দিই যে এখন অব্দি এই 700 জন বিচারক এই নথি পরীক্ষার কাজ করছেন। দুদিন আগের যে রিপোর্ট, 10 লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়ে গেছে, সেখান থেকে এই মামলার শুনানিতে বিচার বিভাগীয় যারা কাজ করছেন তারা যে রিপোর্ট দিয়েছেন, বোঝা যাচ্ছে যে 3,04,000 আবেদন খারিজ হয়ে গেছে। এই 2-3 দিনে আরো সংখ্যাটা বেড়েছে। মোটের উপর ইলেকশন কমিশন যেটা জানাচ্ছে যে 40% ভোটার বাতিল হয়ে যাচ্ছে এই 60 লক্ষ নাম থেকে। 60% এখন অব্দি যেটা রিপোর্ট, 60% ভোটারের নাম ভোটার তালিকায় উঠবে, 40% থেকে 50% বাদ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা 50-50 দাঁড়াবে। মানে 60 লাখ ভোটার যাদের নথি চেক হচ্ছে, মনে করা হচ্ছে প্রায় 30 লক্ষের কাছাকাছি ভোটার, ভুয়ো ভোটার, তারা বাদ চলে যাবে। তাহলে কত বাদ যাচ্ছে? প্রায় 90 লক্ষ প্লাস। আপনারা জানেন 58,20,000 আগেই বাদ চলে গেছিল। প্রায় 6 লক্ষের কাছাকাছি ভোটার এই শুনানিতে আসেনি, 1.5 লাখের কাছাকাছি তারা বাদ দিয়েছিল। ওই মোটামুটি 65 লক্ষ ভুয়ো ভোটারের নাম আগেই বাদ চলে গেছে। এখন যদি এই 30 লক্ষের কাছাকাছি বাদ যায়, এটা ওই 95 লাখ, 90 লক্ষ প্লাসে গিয়ে দাঁড়াবে। আমি মনে করছি যে ঠিক মতো না হলেও এটা যথেষ্ট। তৃণমূল সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য এই ভুয়ো ভোটারগুলো যেগুলো ছিল সেগুলো বাদ চলে গেছে। তৃণমূলের সরকার চতুর্থবার আর ক্ষমতায় আসছে না। 90 লাখ প্লাস ভোটারের নাম বাদ যেতে চলেছে। এখন কতজন ভোট দিতে পারবেন, কতজন ভোট দিতে পারবেন না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা লাস্ট দিন অব্দি দেখা হবে, অর্থাৎ নোটিফিকেশনের লাস্ট দিন অব্দি দেখা হবে। 700 জন কাজ করছেন, আরো কিছু বিচারপতি বিচারক জুডিশিয়াল অফিসারদের নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং এই 60 লক্ষ নথি চেক করার চেষ্টা চলছে এখন অব্দি।
40 থেকে 50% বাদ চলে যাচ্ছে, প্রায় 30 লক্ষের কাছাকাছি বাদ চলে যাবে। 65, 30, 95 লাখ, অর্থাৎ 90 লক্ষ প্লাস ভোটারের নাম বাদ যাচ্ছে, পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ভোটের দিনক্ষণও মোটামুটি জেনে গেলেন, কত ভুয়ো ভোটার বাদ যাচ্ছে সেটাও জেনে গেলেন। আজকে আরো একটা বড় খবর ঘটেছে, যাকে স্পেশাল রোল অবজারভার করে পাঠানো হয়েছিল, সেই সুব্রত গুপ্তকেই এই রাজ্যে ইলেকশন অবজারভার করে দিচ্ছে নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার সবুজ সংকেত দিয়ে দিয়েছেন, ফলে সুব্রত গুপ্ত এখন, যিনি রোল অবজারভার ছিলেন এই গোটা এসআইআর প্রক্রিয়ায়, তিনি হতে চলেছেন ইলেকশন অবজারভার। কেন সুব্রত গুপ্তর নামে আমি এত জোর দিচ্ছি? একটা বৃত্ত কমপ্লিট হবে। এই সুব্রত গুপ্ত, যিনি এই রাজ্যে কাজ করে গেছেন আইএএস ক্যাডার হিসাবে, 1990 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার, এবং যেখানে তিনি, আমি আপনাদের বারবার বলেছি, তিনি মুখ্য সচিব পদে, বাঙালি মুখ্য সচিব পদের দাবিদার ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাঙালি মুখ্য সচিব করেননি। যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাঙালি, বাংলা, বাঙালি, বাঙালি অস্মিতার কথা বলেন, তিনি আদপে প্রতিটা ক্ষেত্রে অবাঙালিদের ক্ষেত্রেই অবাঙালিদের উপরই ভরসা করেছেন, বাঙালিদের উপর তারা ভরসা করেননি। সুব্রত গুপ্তের উপর তিনি ভরসা করেননি। সুব্রত গুপ্ত এই রাজ্যে মুখ্য সচিব হতে পারেননি, কিন্তু তার হাতেই এবার ইলেকশন অবজারভারের দায়িত্ব। এই রাজ্যে যে পরিবর্তন আসছে, ঠিক সময়ে সঠিকভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কিনা সেটা তার উপর দায়িত্ব বর্তাচ্ছে। আপনারা জানেন এই সুব্রত গুপ্ত একদম বিশুদ্ধ বাঙালি আইএএস অফিসার, অবসর নিয়েছেন। তিনি এবার রোল অবজারভার ছিলেন, এবার তিনি ইলেকশন অবজারভার হবেন। খাঁটি বঙ্গ সন্তান, খড়গপুর আইআইটি থেকে বিটেক করেছেন, এমটেক করেছেন, এবং তিনি একসময়ে আমাদের যিনি মিসাইল ম্যান ছিলেন, সেই আব্দুল কালাম স্যারের সঙ্গে ডিআরডিও প্রজেক্টে কাজ করেছেন, মিসাইল ম্যানের সঙ্গে কাজ করেছেন। তারপরে তিনি ইউপিএসসি পরীক্ষা দেন, আইএএস হয়ে যান, এবং তারপর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বড় পদে কাজ করেছেন, বিভিন্ন জেলার ডিএম ছিলেন। তখন থেকে আমার সঙ্গে পরিচয়, আমি সেই সমস্ত জেলাতে ইটিভি বাংলার রিপোর্টার ইনচার্জ ছিলাম। সে সময় সুব্রত গুপ্তর সঙ্গে আমার পরিচয়। অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ কাজের লোক। এখন যে সমস্ত সরকারি অফিসার, সরকারি আধিকারিক বা পুলিশ আধিকারিক দেখেন, সেরকম নয়। তিনি কোনো পার্টির ধামাধরা ছিলেন না, তিনি কাজ করতে ভালোবাসতেন, এবং একসময় তিনি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সিঙ্গুরে যে শিল্প হওয়ার কথা ছিল, তার হাত ধরেই হওয়ার কথা ছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কি হয়েছে, রতন টাটা চলে গেছেন, তিনি বলেছেন আমার মাথায় টিগার বন্দুক রেখে টিগার টিপে দিচ্ছে, আপনারা সবকিছু জানেন। কিন্তু তার আরো কৃতিত্ব আছে। এই যে বিদ্যাসাগর শিল্প তালুক, পানাগড় শিল্প তালুক বা রঘুনাথপুর শিল্প তালুক, বিশ্ব বাংলায় যে 2-4 আনা বিনিয়োগ হয়েছে, তার পেছনেও এই ভদ্রলোক দায়ী, সুব্রত গুপ্ত। এবং তারপরে তার দায়িত্ব ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো করা, যেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সৌজন্যতায় 10 বছর পিছিয়ে গেল এবং 10,000 কোটি টাকা বাড়তি লাগলো। যে সুব্রত গুপ্তের নামের পাশে লেখা হওয়া উচিত ছিল দ্য পারসন হু হেল্প ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বেঙ্গল, লেখা হয়নি। যে সুব্রত গুপ্তর নামের পাশে লেখা থাকা উচিত ছিল দ্য টেকনোক্র্যাট হু হেল্প এক্সিকিউটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মার্ভেল দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো প্রজেক্ট অ্যাজ এ ব্যুরোক্র্যাট, লেখা হয়নি। সেই সুব্রত গুপ্তর হাতে এবারে এই রাজ্যে ইলেকশন অবজারভার, ভোটের দায়িত্ব। আর এই রাজ্য পরিবর্তন চায়। এই চুরি দুর্নীতির সরকার, তোষণবাজের সরকার, সীমাহীন উস্কানির সরকারটাকে ফেলে মানুষ পরিবর্তন আনতে চায়। মানুষ পরিবর্তন আনতে তৈরি, শুধু মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হবে। যদি ঠিকভাবে ভোট হয়, 2011-তে যেমন সিপিএম সাফ হয়ে গেছিল, 2026-এ তৃণমূল বলে কোনো পার্টির অস্তিত্ব থাকবে না, সাফ হয়ে যাবে। তৃণমূল হারছে, ঠিকভাবে ভোট হলে তৃণমূল হারছে। আর ঠিকভাবে ভোট করার জন্য জ্ঞানেশ কুমার এসেছিলেন, তিনি পরিষ্কার বার্তা দিয়ে গেছেন। এমনকি তিনি ওই 2021-এর নির্বাচনে ভোটের আগে যে হিংসা হয়েছিল, ভোটের পরবর্তীকালে যে হিংসা হয়েছিল, যেখানে যেখানে হিংসা হয়েছিল, সেখানকার থানাগুলোতে, সেখানকার জায়গাগুলোতে যে সমস্ত পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ছিলেন, তারা কি কাজ করেছেন, তাদের বিরুদ্ধে কি বিচার বিভাগ তদন্ত হয়েছে, তাদের বিরুদ্ধে কি শাস্তি দেওয়া হয়েছে, সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডের কাছ থেকে। যারা ভাবছেন 21 চলে গেছে, 5 বছর হয়ে গেছে, সেই সমস্ত পুলিশ আধিকারিক এবং সরকারি আধিকারিক তারা বাঁচবেন না, তারাও শাস্তির মুখে পড়বেন। জ্ঞানেশ কুমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা এই ভোটার লিস্ট সংশোধনে এসআইআরে ভুলভাল কাজ করলেন, মৃত মানুষকে জীবিত করে দিলেন, জীবিত মানুষকে মৃত করে দিলেন, প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে।
এই সমস্ত সরকারি আধিকারিকরা এইআরও ডিএম এসডিও বিডিও তাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে তাদের সেখান থেকে ফেরার কোনো রাস্তা থাকবে না, তাদের সরকারি চাকরি যাবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, এফআইআর হবে এবং তারা জেলে যাবে। আমরাও দেখতে চাই যে সমস্ত সরকারি আধিকারিক তৃণমূলীদের হয়ে কাজ করলো তাদের জেলে যেতে আমরা দেখতে চাই। আপাতত সুব্রত গুপ্তের হাতে ইলেকশন অবজারভারের দায়িত্ব, যার হাতে একটা সময় ছিল সিঙ্গুরের প্রজেক্টের দায়িত্ব, যার হাতে একটা সময় ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর দায়িত্ব, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দায়িত্ব, কিন্তু রাজনৈতিক বদান্যতায় তিনি করতে পারেননি। তার হাতেই এবার এই পরিবর্তনের দায়িত্ব। পরিবর্তন হবে কি হবে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কি হবে না, সেটার দায়িত্বে সুব্রত গুপ্ত। একটা বৃত্ত কমপ্লিট হচ্ছে। যে কাজটা তিনি এই রাজ্যে রাজনৈতিক বদান্যতায় করতে পারেননি, ইলেকশন কমিশনের সৌজন্যতায় তিনি সেই কাজটা করতে পারেন কিনা, এই রাজ্যের মানুষকে রেহাই দিতে পারেন কিনা, এই রাজ্যের মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ভোটার ভোট দেবে এই ব্যবস্থা তিনি করে দিতে পারেন কিনা, তার উপর অনেক কিছু নির্ভর করছে। এই রাজ্যের পরিবর্তন নির্ভর করছে। প্রত্যেক মানুষকে বলবো, এই সীমাহীন উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সীমাহীন মিথ্যাচার, সীমাহীন তোষণ রাজ, হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়কে কিভাবে তারা ব্যবহার করছেন, দুটো সম্প্রদায়কে কিভাবে তারা অপমান করছেন, প্রত্যেক দিন সীমাহীন উস্কানি দিচ্ছেন। এই রাজ্য সরকারটার পরিবর্তন চাই। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজ সরকারটাকে হটাতেই হবে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। যত তাড়াতাড়ি আপনারা নিজেদের মাথায় ঢুকিয়ে নেবেন, যত তাড়াতাড়ি অন্যকে বোঝাতে পারবেন, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল, এই দেশের মঙ্গল। এবং তার অনেকটা নির্ভর করছে প্রাক্তন আইএএস, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আইএএস কে মুখ্য সচিব করেননি, সেই সুব্রত গুপ্তের হাতে অনেক কিছুর দায়িত্ব রয়ে গেল। কি বলবেন আপনারা? ভোটের দিন মোটামুটি জেনে গেলেন, 90 লাখ প্লাস ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, জেনে গেলেন। আর কি জানার আছে? আর যা কিছু জানার আছে যতদিন এগোবে, আমি আপনাদের বলেছি যে ভোটার তালিকা সংশোধন নিয়ে, এসআইআর নিয়ে, ভোট নিয়ে এমন অনেক তথ্যই চেপে রাখতে দেব না।